দেখেন বিএনপিকে কিভাবে এই লোকগুলো ডুবাচ্ছে। গত বছর 24-এর আন্দোলনের সময় আমার মনে আছে, আমি নিজে দেখেছি, নিজে পড়েছি। বিএনপি তার পেজে, ফেসবুক পেজে লিখতেছে, ঢাকা আসছে জনতা, ছাড়তে হবে ক্ষমতা, ইনকিলাব জিন্দাবাদ, ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ যাবে কোন পথে, দেখবেন হেলাল ভাই তো বিএনপি রাজনীতি করেন, বিএনপির স্লোগান আছে বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। ফয়সালা, রাজপথ, জি, দেখেছি এটা। এগুলো সব কিন্তু আপনার অবাঙালি সোকল্ড, যদি আপনি ধরেন, যেটা আমাদের ভাষা না। যেই আওয়ামী উর্দু শব্দ এবং লীগ ইংরেজি শব্দের ফ্যাসিবাদী দালালরা শহীদ মিনারের অবাঙালি শব্দে গিয়ে 21-এর রাতে ভাষার জন্য ফুল দিয়ে আসছে, তাদের খারাপ লাগে নাই, লজ্জা লাগে নাই তখন? আপনি দেখবেন আমাদের আরবি ফার্সি উর্দু শব্দ নিয়ে যে পরিমাণ চুলকানি হয় আমাদের আমাদের জনগোষ্ঠীর ভিতরে, শিক্ষিত তথাকথিত জনগোষ্ঠীর ভিতরে, দেখবেন ইংলিশ নিয়ে নাই। বাংলাদেশে আলেম ওলামারা কোনো ইসলামী দল কেউ কেউ বলছে যে এই সংস্কৃত শব্দ এগুলো বাদ দিতে হবে, এই বঙ্কিমীয় তারপরে আনন্দবাজারীয় শব্দ বাদ দিতে হবে, এই লড়াই তো কেউ করে নাই। তাহলে আমরা যারা সাহিত্যের সাথে পরিচিত, আমরা ইনকিলাব শব্দের সাথেও পরিচিত, আমরা বিপ্লবের সাথেও পরিচিত, আমরা আজাদির সাথেও পরিচিত, আমরা স্বাধীনতার সাথেও পরিচিত। সমস্যা কি? যে যেটা ব্যবহার করতে চায় করতে দেন না, ঠেকানোর দরকারটা কি? ইনকিলাব শব্দ ব্যবহার কে করলো, ভাষাটা তার হয়ে গেল। আমি জিন্দাবাদ শব্দ ব্যবহার করি, জিন্দাবাদ শব্দটা আমার হয়ে গেল। এই ধরনের ন্যারেটিভ যারা তৈরি করেন, হয় অজ্ঞতা থেকে তৈরি করেন অথবা কোনো মতলব আছে। এই যে আমরা এত শ্রদ্ধা নিবেদন করে আসলাম শহীদ মিনার, শহীদ এবং মিনার দুটাই বাংলার বাইরের শব্দ। তো এখন থেকে শহীদ জিয়া আর বলা যাবে না। উনি যে দলটা করেন, ওনাকে একটা নতুন শব্দ বের করতে হবে আর কি, যে যেহেতু ওই দলের নেতাকে নাম বারবার ওনাদেরকে নিতে হয়, ওনারা কি নামে ডাকবেন তাকে। তো শহীদ জিয়ার তো শহীদ বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। তাইলে শহীদ মিনারে যদি নাম পরিবর্তন না হয়, তাহলে তো ওনারা ফুল দিতেও আসতে পারবেন না, ওনাদের দলের পক্ষ থেকেও আসা উচিত না। তাহলে ওনার নামের যে তিনটা অংশ, ইকবাল, হাসান, মাহমুদ, তিনোটা আরবি শব্দ। ওনার বাবা, ওনার তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানে ভাষার না, ওনাদের বেড়ে ওঠার সমস্যাটা, সংকটটা বুঝতে হবে। ওনার বাবা মুসলিম লীগের রাজনীতি করতেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং পাকিস্তান আন্দোলনের কর্মী ছিলেন, মন্ত্রীও ছিলেন, প্রাকৃতিক সম্পদ শিল্প বিষয়ক মন্ত্রী ছিলেন পাকিস্তান সরকারে 60-এর দশকে, 63 থেকে 65। কিন্তু উনি করেছেন বাম রাজনীতি। শেখ কামালের খুব ভালো বন্ধু ছিলেন। শেখ কামাল বাংলাদেশ ব্যাংকে যখন ডাকাতি করতে যায়, সেই দিনকার গাড়িটা উনি চালাচ্ছিলেন, খুব ভালো বন্ধু ছিলেন ওনারা। তো সেই রকম একটা বাস্তবতায় যখন ওনাদের এসে বাংলাদেশি জাতীয়তাবোধ, ইসলামী মূল্যবোধের রাজনীতির যে ফ্রেম বিএনপির, এই রাজনীতিটা করতে হয়, ওনার চিন্তার ফ্রেমের সাথে ওই রাজনীতিটা আসলে যায় না। কিন্তু ক্ষমতার রাজনীতি করবার জন্য একবার জাতীয় পার্টি করেছেন, তারপরে আবার বিএনপি করেছেন, এই কাজগুলো করেছেন। এই হীনমন্যতা শুধু ওনার না, ইটস এ ফেনোমেনা। ওনার জেনারেশনের টোটাল লেফট পলিটিক্স করছে দেখবেন, যারা মুসলিম লীগ পরিবারের সন্তান, তথাকথিত প্রগতিশীল রাজনীতি করেছেন। বামপন্থা রাজনীতি মানে কি, ধরেন আমিও লেফট পলিটিক্স করছি, ইংল্যান্ডেও লেফট পলিটিক্স দেখছি। এরা হচ্ছে কলকাতার ভার্সনের বাম রাজনীতিটা করছেন। 24-এর আন্দোলনের মধ্য দিয়ে যে রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে তারা মেনে নিতে পারছে না। তারা সেই, তাদের যুগান্তর শব্দে সমস্যা নাই, কালের কণ্ঠ শব্দটাতে সমস্যা নাই, প্রথম আলো শব্দটাতে সমস্যা নাই, কারণ এগুলো হচ্ছে হিন্দুত্ববাদী সেই বঙ্কিমীয় ভাষা গত শতাব্দীর শুরুর দিকের, যেগুলো ব্রিটিশরা ফোর্ট উইলিয়াম কলেজ দিয়ে বাংলা ভাষার নতুন ব্যাকরণ, তারপরে ডিকশনারি তৈরি করে আমাদেরকে চাপিয়ে দিয়েছেন। এটা তো এই এলাকার মানুষের জবানই ছিল না। কে কি বলছেন? আসলে আমরা গত কয়েকদিন ধরেই নানান কথা শুনছি, ভাষা নিয়ে কথা শুনছি। কেউ বলছেন অতিকথন, কেউ বলছেন এসবের লাগাম টেনে ধরবে কে। আলোচনায় যাবার আগে আমি কিছু বক্তব্য উল্লেখ করতে চাই। বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব, ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো নতুন নতুন শব্দ শুনছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ, এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। সুতরাং দেশকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করতে এসব কথা বলায় অনেকে আমাকে ভারতের দালাল ও রয়ের এজেন্ট বানিয়ে ফেলবে। তারপর আমি বলবো, কারণ এটা বলার জন্যই আমি জীবন দিতে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে এনসিপি থেকেও ইনকিলাব জিন্দাবাদ এই শব্দটি তারা লিখেছেন সামাজিক মাধ্যমে, এবং আমরা সর্বশেষ আজকে দেখেছি যে জামায়াত আমিরও তার ফেসবুক স্ট্যাটাসে এই শব্দটি লিখেছেন। হেলাল ভাই, আপনি এই ভাষা নিয়ে তর্ক বিতর্ক, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আমি এখন দেখছি যে মানুষ দেখতাম নদী দখল করে, খাল দখল করে, বিল দখল করে, ব্যাংক দখল করে, স্কুল দখল করে, এখন দেখি ভাষাও দখল করছে।
ভাষা মানে শব্দ। এখানে ইনকিলাব শব্দ নিয়েই মনে হয় সমস্যা যত, তাই না? জি। ইনকিলাব শব্দটা তো আপনার আরবি থেকে একটা উদ্ভূত শব্দ। এর প্রকৃত মূল ধাতু হলো কালব। কালব মানে আপনার পরিবর্তন ঘটানো, কিছু রূপান্তর ঘটানো। সেইটা ফার্সি এবং উর্দুতে যা হয়েছে ইনকিলাব। মহাকবি ইকবাল তার কবিতায় প্রথম ইনকিলাব শব্দ ব্যবহার করে বিপ্লব বোঝাতে। এরপরে ভারতের বিখ্যাত মানে ভারত যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিখ্যাত বিপ্লবীরা এই ইনকিলাব শব্দটা ব্যবহার করত। কিসরুন মোহানি একজন বিখ্যাত হসরত মোহানি, হসরত মোহানি, তিনি এই শব্দটা প্রথম ব্যবহার করেন। এরপরে ভগৎ সিং এই শব্দটা ব্যবহার করেন। এছাড়া আপনার ইনকিলাব মানে বিপ্লব, রূপান্তর। এটা বাংলা ভাষার নিজস্ব শব্দ ভাণ্ডারে কত শব্দ আছে? আপনার এক টিভি, এই টিভিটা তো ইংরেজি। অর্থাৎ শব্দের যে ডাইনামিজম, গতিময়তা, এই বিভিন্ন ভাষার থেকে শব্দ আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। সেরকম বাংলাদেশে দেখেন, ইংরেজিতে যেমন লাতিন শব্দ আছে, গ্রিক শব্দ আছে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যাতে বিদেশি ভাষা ঢোকেনি। এই আলোচনাটা আমি একটু পরে করি। এখন কথা হলো যে ভাষা দখল করা হচ্ছে কেন? ইনকিলাব শব্দ ব্যবহার কে করলো? ভাষাটা তার হয়ে গেল। আমি জিন্দাবাদ শব্দ ব্যবহার করি, জিন্দাবাদ শব্দটা আমার হয়ে গেল। এই ধরনের ন্যারেটিভ যারা তৈরি করেন, হয় অজ্ঞতা থেকে তৈরি করেন অথবা কোনো মতলব আছে। আমি তো ভাই বক্তব্য দেওয়ার সময় বিপ্লবও বলি, ইনকিলাবও বলি, যে আমার বক্তব্য দেওয়ার যে সেন্টেন্সের মধ্যে কোন শব্দটা বললে জনগণ আলোড়িত হবে। আমরা আগে শুনলাম বিপ্লব দীর্ঘজীবী হোক, বাংলাদেশেরা বলে, কমিউনিস্টরা বলে। কেউ কেউ বলে ইনকিলাব দীর্ঘজীবী হোক। এটা ইনকিলাব সিনেমা দেখছিলাম, ওই যে অমিতাভ বচ্চনের, খুব সম্ভব, তাই না? জি, অমিতাভ বচ্চনের ইনকিলাব সিনেমাটা। জি, আমি বলতে পারছি। ইনকিলাব, শেষ দৃশ্যটা ছিল এরকম, ইনকিলাব। ইনকিলাব দীর্ঘজীবী হোক। ওরা হিন্দিতে যেন কি বলে। এগুলো এগুলো মানে অযথা আননেসেসারি একটা বক্তব্য মানে তোলা। আপনার বাংলা ভাষায় শব্দের সংখ্যা কত বলেন? আপনার সবই তো তৎসম শব্দ, মানে সংস্কৃত থেকে আগত শব্দ। সবই তো তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব শব্দকে বলা হয় যেটা নাকি বাংলা ভাষার নিজস্ব শব্দ। আমি তো ডক্টর ইনামুল খান, ডক্টর ইনামুল, উনি হলো বাংলা ভাষা বিশেষজ্ঞ পণ্ডিত। উনি বলছেন যে তদ্ভব শব্দ বাংলা ভাষা থেকে উৎপত্ত, বাংলা ভাষার প্রকৃত শব্দ না। বাংলা ভাষার প্রকৃত শব্দ মাত্র 2% টোটাল আমরা যে ভাষা ব্যবহার করি। তা আমি গতকালকে একটা টেলিভিশনে বলেছিলাম যে 200-250 শব্দ হতে পারে বাংলা ভাষায়। উনি বললো যে না, 20 থেকে 25,000 শব্দ। তাই বললাম তার তদ্ভবকে বলতে হবে বাংলা ভাষা শব্দ। যদি খাঁটি বাংলা ভাষা শব্দ কয়টা আপনি পান? বাংলা একাডেমি, আপনি কি বাংলা ভাষার যেটা দৈন্যতা সেটা কি বোঝেন? আপনি বাংলা ভাষায় কোনো মহাকাব্য রচনা করতে পারছেন? বাংলা ভাষায় কোনো বড় বড় মহাকাব্য, বড় বড় জ্ঞানের বই কি ট্রান্সলেশন করতে পারেন? আমাদের যে পবিত্র কোরআন শরীফ, এর যে ট্রান্সলেশন আমরা ছোটোবেলার থেকে পড়ছি, এই যে মাওলানা আকরাম খা, তারপরে আরও কারা কারা লেখে, এই বাংলা বলে ওই ভাই গিরিশচন্দ্র সেন যেটা লিখছে বাংলা ভাষায়, এর তো মনে হয় কোনো বাংলা ভাষার পণ্ডিতও পড়ে বসবে না আসলে উনি কী বাংলাটা ব্যবহার করলেন। এখন আস্তে আস্তে শব্দের সাবল্যতা বাড়ছে। দেখলাম বিচারপতি হাবিবুর রহমান, উনি খুব সুন্দর করে বাংলা ভাষায় কোরআনের বাংলা লিখছেন। অতএব আমাদের বাংলা ভাষার একটা দৈন্যতা আছে। আমরা বড় বড় জ্ঞানের বই, সাহিত্যের বই, দর্শনের বই আমরা এখনো ট্রান্সলেট করতে পারি না। নিজস্ব ভাষায় তো সম্ভবই না। আমাদের যে বিদেশি ভাষা আছে তা দিয়েও আমরা পারি না। এইটা একটা আমাদের দৈন্যতা। এইটা নিয়ে এখন দেখি ইনকিলাব, ইনসাফ নাকি এটা কোন রাজনৈতিক দলের ভাষা। আমি এগুলোর সাথে একমত না। কে কি বলছে তা না। ইনসাফ তো আমার নেতা তারেক রহমানই প্রথম বলে যে আমি একটা ইনসাফ সমাজ, ন্যায় বিচার এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন না উনি? বলছেন তো উনি। তাহলে এই যে এইগুলো আমি মনে করি অযথা রাজনৈতিক অঙ্গনে কিছু শব্দ নিয়ে এই সমস্ত রাজনৈতিক খেলা বন্ধ করতে হবে। জি, হেলাল ভাইয়ের কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই। এই ভাষা নিয়ে হঠাৎ করে আবার নতুন করে বিতর্কের কারণ কি মনে হয় আপনার কাছে? মানে ধন্যবাদ। অনেকে বলছে অতি কথন বা অতি বিষয়গুলো। ধন্যবাদ সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা।
প্রথম কথা হচ্ছে যে বাংলা শব্দটাও কিন্তু বাংলা না, এটা কিন্তু বাঙ্গালা, একটা ফার্সি শব্দ। বাঙ্গালা। বাঙালি। আপনি এই যে আমরা এত শ্রদ্ধা নিবেদন করে আসলাম শহীদ মিনার, শহীদ এবং মিনার দুটাই বাংলার বাইরের শব্দ। তো এখন থেকে শহীদ জিয়া আর বলা যাবে না। উনি যে দলটা করেন ওনাকে একটা নতুন শব্দ বের করতে হবে আর কি, যে যেহেতু ওই দলের নেতাকে নাম বারবার ওনাদেরকে নিতে হয়, ওনারা কি নামে ডাকবেন তাকে। তো শহীদ জিয়ার তো শহীদ বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। তাইলে শহীদ মিনারে যদি নাম পরিবর্তন না হয় তাহলে তো ওনারা ফুল দিতেও আসতে পারবেন না, ওনাদের দলের পক্ষ থেকেও আসা উচিত না। তাহলে ওনার নামের যে তিনটা অংশ, ইকবাল, হাসান, মাহমুদ, তিনটা আরবি শব্দ। ওনার বাবা, ওনার তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানে ভাষার না, ওনাদের বেড়ে ওঠার সমস্যাটা, সংকটটা বুঝতে হবে। ওনার বাবা মুসলিম লীগের রাজনীতি করতেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং পাকিস্তান আন্দোলনের কর্মী ছিলেন, মন্ত্রীও ছিলেন, প্রাকৃতিক সম্পদ শিল্প বিষয়ক মন্ত্রী ছিলেন পাকিস্তান সরকারে 60-এর দশকে, 63 থেকে 65। কিন্তু উনি করেছেন বাম রাজনীতি। শেখ কামালের খুব ভালো বন্ধু ছিলেন। শেখ কামাল বাংলাদেশ ব্যাংকে যখন ডাকাতি করতে যায় সেই দিনকার গাড়িটা উনি চালাচ্ছিলেন, খুব ভালো বন্ধু ছিলেন ওনারা। তো সেই রকম একটা বাস্তবতায় যখন ওনাদের এসে বাংলাদেশি জাতীয়তাবোধ, ইসলামী মূল্যবোধের রাজনীতির যে ফ্রেম বিএনপির, এই রাজনীতিটা করতে হয়, ওনার চিন্তার ফ্রেমের সাথে ওই রাজনীতিটা আসলে যায় না। কিন্তু ক্ষমতার রাজনীতি করবার জন্য একবার জাতীয় পার্টি করেছেন, তারপরে আবার বিএনপি করেছেন, এই কাজগুলো করেছেন। এই হীনমন্যতা শুধু ওনার না, ইটস এ ফেনোমেনা। ওনার জেনারেশনের টোটাল লেফট পলিটিক্স করছে দেখবেন, যারা মুসলিম লীগ পরিবারের সন্তান, তথাকথিত প্রগতিশীল রাজনীতি করেছেন। বামপন্থা রাজনীতি মানে কি, ধরেন আমিও লেফট পলিটিক্স করছি, ইংল্যান্ডেও লেফট পলিটিক্স দেখছি। এরা হচ্ছে কলকাতার ভার্সনের বাম রাজনীতিটা করছেন। প্রচণ্ড রকম ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ব্রাহ্মণ্যবাদী একটা কালচার সেট করে দিয়েছে ওনাদের মাথায়। এই হীনমন্যতার একটা ফেনোমেনা হচ্ছে ইকবাল হাসান মাহমুদ। এবং শুধু সে না, আরও পত্রিকাগুলোতে যে রিপোর্টগুলো দেখবেন, যারা যারা ইন্টারভিউ দিয়েছেন, তথাকথিত প্রগতিশীল হবার চেষ্টা করছেন, এই পুরো হীনমন্যতার জায়গাটা হচ্ছে একটা ইসলামোফোবিয়ার এলিমেন্ট আছে। এইটা 60-এর দশকে বেড়ে ওঠার সেই সোকল মানে মিসগাইডেড লেফট পলিটিক্সের জায়গা আছে কলকাতার। আর থার্ড সমস্যা হচ্ছে নতুন যে ইয়াংদের ভিতরে একটা অর্গানিক পরিবর্তন হয়ে গেছে 24-এর আন্দোলনের মধ্য দিয়ে, যে রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে তারা মেনে নিতে পারছে না। তারা সেই তাদের যুগান্তর শব্দে সমস্যা নাই, কালের কণ্ঠ শব্দটাতে সমস্যা নাই, প্রথম আলো শব্দটাতে সমস্যা নাই, কারণ এগুলো হচ্ছে হিন্দুত্ববাদী সেই বঙ্কিমীয় ভাষা গত শতাব্দীর শুরুর দিকের, যেগুলো ব্রিটিশরা ফোর্ট উইলিয়াম কলেজ দিয়ে বাংলা ভাষার নতুন ব্যাকরণ, তারপরে ডিকশনারি তৈরি করে আমাদেরকে চাপিয়ে দিয়েছেন। এটা তো এই এলাকার মানুষের জবানই ছিল না, এই জমিনের জবান তো এগুলো ছিল না, এগুলো তো চাপিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সে সংস্কৃত ভাষার বিরুদ্ধে কি কেউ আন্দোলন করেছে? বাংলাদেশে আলেম ওলামারা, কোনো ইসলামী দল কেউ কেউ বলছে যে এই সংস্কৃত শব্দ এগুলো বাদ দিতে হবে, এই বঙ্কিমীয় তারপরে আনন্দবাজারীয় শব্দ বাদ দিতে হবে? এই লড়াই তো কেউ করে নাই। তাহলে আমরা যারা সাহিত্যের সাথে পরিচিত, আমরা ইনকিলাব শব্দের সাথেও পরিচিত, আমরা বিপ্লবের সাথেও পরিচিত, আমরা আজাদির সাথেও পরিচিত, আমরা স্বাধীনতার সাথেও পরিচিত, সমস্যা কি? যে যেটা ব্যবহার করতে চায় করতে দেন না, ঠেকানোর দরকারটা কি? দেখেন বিএনপিকে কিভাবে এই লোকগুলো ডুবাচ্ছে। গত বছর 24-এর আন্দোলনের সময় আমার মনে আছে, আমি নিজে দেখেছি, নিজে পড়েছি, বিএনপি তার পেজে, ফেসবুক পেজে লিখতেছে, ঢাকা আসছে জনতা, ছাড়তে হবে ক্ষমতা, ইনকিলাব জিন্দাবাদ, ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ যাবে কোন পথে? দেখবেন হেলাল ভাই তো বিএনপি রাজনীতি করেন, বিএনপির স্লোগান আছে, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। ফয়সালা, রাজপথ, দেখেছি। এগুলো সব কিন্তু আপনার অবাঙালি সোকল্ড, যদি আপনি ধরেন, যেটা আমাদের ভাষা না, বলা হচ্ছে উর্দু ভাষা। উর্দু শব্দটা ইটসেলফ একটা তুর্কি শব্দ। উর্দু শব্দ মানে হচ্ছে ক্যান্টনমেন্ট। এর মানে হইল যে অটোমান এম্পায়ারের সময় সোলজাররা মুসলিম এম্পায়ারের বিভিন্ন জায়গা থেকে গেছে না, ভারতবর্ষ থেকে তো ওখানে গেছে। ক্যান্টনমেন্টে যে ভাষাটা শত শত বছর ধরে ডেভেলপ করছে, এটা বলা হইতো যে উর্দুটা মানে হচ্ছে ওই মুসলমানদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছে আর কি। উর্দু ভাষা সবচেয়ে বড় কবি কারা? এখন পর্যন্ত ভারতের যে 14টা জাতীয় ভাষা আছে, তারা যেগুলোকে স্বীকৃতি দেয়, তার ভিতরে উর্দু একটা। কলকাতা বিশ্ববিদ্যালয় মমতা নিজে উর্দু একাডেমির চেয়ার উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ে। উর্দু ভাষার সবচেয়ে বিখ্যাত প্রমিনেন্ট জীবিত কবিরা সবাই ভারতবর্ষের, সবাই ভারতের। বলিউডের ভাষা কোনটা? বলিউড কি হিন্দি ভাষার? নো, বলিউডের ভাষা হলো উর্দু। এত মেলোডিয়াস এইটা সংস্কৃত অথবা ভারতীয় কোনো ভাষা নাই যেই মেলোডিটা উর্দুতে আছে। এই জন্য দেখবেন যে প্রত্যেকটা হিন্দি গান মনে হয় যে ভিতরটাকে কিভাবে আমাদেরকে আপ্লুত করে ফেলে। হিন্দির যে মানে বলিউডের মিউজিকের কথা বলছি, উর্দুর যে মিউজিকের কথা বলছি, সেটা প্রচণ্ড রকম আমাদেরকে তাড়িত করে।
এখন প্রশ্ন হচ্ছে আপনার কোনোটা নেওয়ার ব্যাপারে যেমন ফোর্স করার দরকার নাই, বাদ দেওয়ার ব্যাপারে ফোর্স করার দরকার নাই। 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা সবাই কথা বলেছি, লড়াই করেছি, স্লোগানে মিছিলে উন্মুখ ছিলাম, আমরা তখন তো মাথায় আসে নাই যে এই কথাটা বলা যাবে কিনা। ওনার নামের মাঝখানে হাসান আছে, ওই হাসান নাম রেখেও কিন্তু হাসিনার বিরুদ্ধে উনি লড়াই করেছেন। দুটো আরবি শব্দ কিন্তু। আওয়ামী আর লীগ, এটা যে বাঙালি শব্দ না, বাংলার শব্দ না, এটা নিয়ে কি বাংলাদেশের সুশীলরা কোনোদিন প্রশ্ন তুলেছে? যেই আওয়ামী উর্দু শব্দ এবং লীগ ইংরেজি শব্দের ফ্যাসিবাদী দালালরা শহীদ মিনারের অবাঙালি শব্দে গিয়ে 21-এর রাতে ভাষার জন্য ফুল দিয়ে আসছে, তাদের খারাপ লাগে নাই, লজ্জা লাগে নাই? তখন প্রগতির কি সমস্যা হয়নি? সমস্যা হয়েছে। এখন এই জন্য হচ্ছে এই হীনমন্যতা, এই দালালি হচ্ছে কলকাতার যে কালচারাল ফ্যাসিবাদ আছে, এই ফ্যাসিবাদের একটা নগ্ন হস্তক্ষেপ। আমরা যখন ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে কথা বলছি, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা দিল্লির পলিটিক্যাল হেজিমনির বিরুদ্ধে কথা বলছি, কলকাতার কালচারাল হেজিমনির বিরুদ্ধে কথা বলছি, একসাথে বলছি। এবং আমি বুদ্ধিজীবী এমআর আক্তার মুকুলের কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী বইটা মানুষের পড়া দরকার। যারা এই দালাল সম্প্রদায়কে এখনো চেনে নাই, তাদের এই হেজিমনি সম্পর্কে বোঝা দরকার, পড়া দরকার। তাহলে যেটা হবে যে বুঝতে পারবে যে আসলে ল্যাঙ্গুয়েজের এই ব্যারিয়ারটা কৃত্রিমভাবে আরোপিত, প্রয়োজন নাই। আপনি এটা যদি করেন, এটার গুরুত্ব আরো বাড়বে। এখানে এটা আরো বেশি অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনির যে ফ্লো আছে, ফ্লেভার আছে, এটা তৈরি করবে। প্রগতিশীলরা আপনারা আরো বিপদে পড়বেন, আরো মার্জিনে চলে যাবেন। আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি হেলাল ভাইয়ের কাছে আসতে চাই। হেলাল ভাই, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটি বলছিলেন, শহীদ মিনারের প্রসঙ্গ তুলছিলেন। আমি তখনই একটি বিষয় আমার কাছে আসলো, গতকালকে সারাদিন ভরে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত আমির বলেছিলেন যে রাষ্ট্রীয় আচার হিসেবে এসেছি, তিনি শুধু ওই দায়িত্ব পালনের জন্য এসেছেন, এই কথাটি তিনি বুঝিয়েছেন। আমি এটা বলছি, এখন ফুয়াদ ভাইয়ের একটু বলি। ফুয়াদ ভাই কিন্তু তার বক্তৃতার মাধ্যমে আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে দুইটা ভাগে ভাগ করে দিল। একটা হলো ইন্ডিয়ান হেজিমনি আমাদের উপর আক্রমণ করছে, তাহলে এরা ঠেকাচ্ছে কি দিয়ে? উর্দু শব্দে, উর্দু সাহিত্যের আপনার সৌন্দর্য দিয়ে। আমার বাংলা গেল কই? পদ্ধতি বাংলার কথা একবারও বললেন না। আমার বাংলা ভাষার যে গতিময়তা, বাংলা ভাষার যে প্রাঞ্জল রূপ, বাংলা ভাষার যে সুরেলা আমেজ, বাংলা ভাষার যে দৈন্যতা, এটাকে আরও বাড়াতে হবে, এইটা বললে মনে হয় ভালো হতো। এই যে পলিটিক্যাল হেজিমনি, ভাষা দিয়ে একটা ভাষার উপর চাপিয়ে দেওয়া, এই সব আলোচনা করলে কিন্তু জাতি বিভক্ত হবে। তবে একটা ঠিক, আমরা একটা ভালো আলোচনা, পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করছি শব্দ নিয়ে, ভাষা নিয়ে। এখন ইকবাল হাসান মাহমুদ টুকুর, আপনি যদি এখন ওই যে কোষ্ঠী যাচাই করতে চান, তার পূর্বপুরুষ, তারপর পলিটিক্যাল ফ্যামিলি এবং ভেরি মাচ আপনার ডিগনিফাইড ফ্যামিলি। সুতরাং আপনি, সে যেটা বিশ্বাস করে সে সেটা বলছে, তার বিশ্বাসের উপর আঘাত আনতে পারেন না, তার বিশ্বাসের উপর আপনি আঘাত আনতে পারেন না। আমি যেমন বিএনপি করি, আমি কিন্তু তার বক্তব্যকে সমর্থন করছি না, আবার তার বক্তব্যকে বিরোধিতা করছি। আমি আমার বক্তব্যটা দিচ্ছি, তাই না? আপনি স্যুট পছন্দ করেন, স্যুট তো ইংরেজি একটা পোশাক, বাংলার সংস্কৃতিতে স্যুট নেই, আছে? তা বলে কি আমি আপনার স্যুটকে তো বলতে পারি না ওই ইংরেজ থেকে পড়াশোনা করেছে, ইংরেজদের দালাল বলতে পারে না, কারণ এটা কমন। স্যুটের কোনো ভাষার কোনো যেমন দেশ, ঠিকানা, কাল, স্থান নেই, ঠিক এরকমই পোশাকেরও তাই। উনি ইনকলাব শব্দটা পছন্দ করেনি, দ্যাট ডাজ নট মিন যে উনি ভারতীয় হেজিমনিকে বা অন্য কোনো হেজিমনিকে, পাকিস্তানি হেজিমনিকে লালন করছে। উনি অবশ্যই বাংলা হেজিমনিকে, বাংলাকে লালন করছে। এবং উনি বলছে যে ইনকলাব শব্দটা বাংলার না, এটা তো সত্য, ইনকলাব শব্দ বাংলার না, এটা তো সত্য। এর রাজনৈতিক ব্যবহার, আপনি তার পক্ষে, উনি তার বিপক্ষে, কিন্তু শব্দের কোনো রাজনৈতিক ব্যবহার হয় না। শব্দের একটা ব্যবহার হয় সাহিত্যিক ব্যবহার, নান্দনিক ব্যবহার। এখন আছেন শহীদ মিনারে, আমি বিনীতভাবে প্রশ্ন করছি, আমার এই প্রশ্ন হলো এরকম যে শহীদ মিনারে আমরা আমাদের ঐতিহ্য, স্বাধীনতার পর থেকেই আমরা শহীদ মিনারে ফুল দিই, বিশেষ করে ভাষা শহীদদের উদ্দেশ্যে স্মৃতিসৌধে ফুল দিই, ৭১-এর যারা করছে, ইভেন ২৪শে জুলাইও যদি এরকম কোনো স্তম্ভ করা হয়
এরকম কোনো মিনার ঠিনার বা আছে, স্মৃতিসৌধ স্তম্ভ করা আছে, হয়, শাহবাগ। সেখানেও মানুষ ফুল দেবে, তাই না? আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যায় ফুল দিয়ে আসি না? বিভিন্ন মাজারে যারা বিখ্যাত ব্যক্তি আপনার, তাদের আমরা ফুল দিয়ে আসি। এখন আমার বক্তব্য হলো, একজন থিওলজিস্টের কাছে, যা ধর্ম বোঝে, ধর্ম যারা বিশেষজ্ঞ, যে ইসলাম এইটা অ্যালাউ করে কি করে না। কোনো শহীদ বেদিতে, কোনো স্তম্ভে, কোনো মূর্তিতে বা কোনো প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো মানে ওইটাকে আপনি ওরশিপ করছেন। ইসলাম একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ওরশিপ করা যায় না। তাইলে উনি বলছেন রাষ্ট্রীয় আচরণের জন্য যাচ্ছি, তার মানে কি রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রীয়র কারণে আপনি ইসলামের সাথে কম্প্রোমাইজ করলেন। এটা কি ইসলাম অ্যালাউ করে যে আপনি আপনার রাষ্ট্রীয় কাজের জন্য বা রাষ্ট্রের কোনো নিজের কোনো লাভের জন্য আপনি ইসলামের সাথে কম্প্রোমাইজ করলেন? তাহলে কি আমরা বলতে পারি না যে আপনি ইসলামকে নিয়ে ব্যবসা করছেন রাজনীতির কারণে? ব্যবসা বা খেলা করছেন, ব্যবসা শব্দটা শুনলে খারাপ লাগবে ওনাদের, খেলা করছেন রাজনীতির কারণে। মানে রাজনীতির মতো সংকীর্ণ একটা অর্থকে ইসলামের মতো একটা মহান ধর্মকে আপনি বিকায় দিলেন, তাই না? আমার এই কথা শুনে হয়তো আপনাকে খারাপ লাগবে যে আপনি কেন তাহলে শহীদ মিনারে যাচ্ছেন, আপনি কেন তাহলে জিয়াউর রহমানের মাজারে যাচ্ছেন, আপনি কেন স্মৃতিস্তম্ভে যাচ্ছেন, বলছেন না আপনি তো মুসলমান, বলছেন না? কিন্তু আমি তো আমার নামের আগে ইসলাম বলছি, আমি তো বলছি না আমার দলটা ইসলামিক দল। আমি কি বলছি? আমার দলটা বাংলাদেশি জাতীয়তাবাদী দল, অর্থাৎ এই ভূখণ্ডের সমস্ত সংস্কৃতিকে আপনার লালন করি। এখন জামাতে ইসলাম এই ভূখণ্ডের সব সংস্কৃতিকে যদি লালন করে, তাহলে আমার বক্তব্য যে ইসলাম এর অ্যাবজর্পশন পাওয়ার সবচেয়ে বেশি, যে কোনো সংস্কৃতিকে, অনেক সংস্কৃতিকে সে অ্যাবজর্ব করতে পারে, অ্যাজ লং অ্যাজ যদি সেটা একত্ববাদের সাথে কনফ্লিক্ট করে, মনোথিজমের সাথে কনফ্লিক্ট করে, তাহলে ইসলাম আর অ্যাবজর্ব করে না সেটা, জি, তাই না? একত্ববাদের সাথে যদি কনফ্লিক্ট করে, তাহলে আপনি যখন একটা মিনারে, একটা বেদিতে, একটা স্তম্ভে ফুল দিতে চান, এটা কি ইসলামী কালচার বলেন বা মনোথিজম বলেন, একত্ববাদ বলেন, তৌহিদ বলেনের সাথে কি কনফ্লিক্ট করে না? তাহলে জামাত ইসলামের উচিত হবে তাদের নামের আগে ইসলাম শব্দটা উঠায় নেওয়া। তা না হলে কি হবে? আপনি ইসলাম ধর্মকে নিয়ে খেলা করছেন, নাম দিচ্ছেন ইসলাম, অথচ ফুল দিচ্ছেন বেদিতে। ইসলাম এইটা অ্যালাউ করে কি করে না? আপনি বলেন যে আমি জামাত বাংলাদেশ, সমস্যা নেই। আপনি বাংলাদেশের সমস্ত কালচারকে যদি আমরা ধারণ করি, আপনি যদি ধারণ করতে চান, এখন যদি ইসলাম যদি আপনি যদি মনে করেন যে ফুল দেওয়া, মাজারে যায় ফুল দেওয়া, বেদিতে যায় ফুল দেওয়া, এটা ইসলামে বৈধ কি বৈধ না, ধর্মতত্ত্ববিদরা বলবেন। তাহলে জামাত ইসলাম নাম দিয়ে রাজনীতির কারণে ধর্মকে এইভাবে বিকিয়ে দেয়া বা মিলান করে দেয়া, এটা কি আদৌ মহান ধর্মের সাথে প্রতারণা করা হলো না? আমি খুব বিনীতভাবে, আমার ভুল হতে পারে, এটা ব্যাখ্যা দিতে পারে, দিতে পারে। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, বুঝেছি। আমি আসাদুজ্জামান ফুয়াদের কাছে এই প্রশ্নটি আমি রাখলাম, যেটি হেলাল ভাই বলছিলেন যে আসলে এটি কি প্রতারণা বা খেলা বা ব্যবসা কিনা, এই ব্যাপারে আপনি কি বলবেন? এর আগে আমি হেলাল ভাইকে একটু রেসপন্স করি রেসপেক্টফুলি। সেটা হচ্ছে যে তাহলে বাংলা কোনটা? এই সবটাই বাংলা। আমি তো ভাগ করারই পক্ষে না। তো আমরা যা যা বলছি এগুলোর পুরোটাই তো এখন বাংলা। যেমন চেয়ার, ইন্টারনেট, মোবাইল, টেবিল, মানে এগুলো তো আমরা অন্য ভাষার শব্দ, এটা এইভাবে আমরা চিন্তাই এখন আর করি না। অন্য ভাষার শব্দ কোনটা? যেই শব্দটা বুঝতে আপনাকে একটা ভিন্ন অনুবাদীয় শব্দ ব্যবহার করতে হয়। যেমন ধরেন প্রেসিডেন্স তো না, মানে কোনো মানে বাংলা শব্দ না। এটাকে আপনার বাসস্থান, ঘর, কিছু একটা দিয়ে এটা বুঝাইতে হবে, হোম। তো এই জন্য হচ্ছে যে আমরা এই যে শব্দগুলো নিয়ে আলাপ করছি, এর প্রত্যেকটা শব্দ বলার সাথে সাথে একজন মানুষ বোঝে যেটা দিয়ে কি বলা হয়েছে, এটার জন্য আর তর্জমা লাগে না।
অতএব যে শব্দটা বুঝতে আপনার তর্জমার মুখোমুখি হতে হয় না, সেই শব্দটা আপনার হয়ে গেছে। এই পুরোটাই আপনার সমৃদ্ধ জায়গা। অতএব সেই জায়গায় এখন খুঁজে খুঁজে, এবং মাননীয় মন্ত্রী যেটা দেখলাম ওনার বক্তব্য নিয়ে ইংরেজিও কিন্তু বলেছেন কয়েকবার, তাহলে ওইটাকে কি ওনার আনকমফোর্টেবল লাগে নাই যে ওগুলো তো বাংলার শব্দ না, যে দেশে এগুলো আমার ভাষা না, ইংরেজিতে বলছেন, এগুলো শিক্ষকরা উল্টাপাল্টা শিখাইছে এগুলো বললেন, তখন কি ওনার মনে হয় নাই ইনকিলাব শব্দটাকে যেভাবে ওনার বাংলা মনে হয় না, আজাদিটাকে বাংলা মনে হয় না, ইংরেজি শব্দগুলোর ব্যাপার ওনার আনকমফোর্টেবল ফিল হয় না কেন? এই ফিল না হওয়াটাই হলো হেজিমনি, কলোনিয়ালিজম। বুঝতে হবে যে কেন আপনি দেখবেন আমাদের আরবি, ফার্সি, উর্দু শব্দ নিয়ে যে পরিমাণ চুলকানি হয় আমাদের জনগোষ্ঠীর ভিতরে, শিক্ষিত তথাকথিত জনগোষ্ঠীর ভিতরে, দেখবেন ইংলিশ নিয়ে নাই। মাদ্রাসায় পড়া একটা ছেলে মেয়েদেরকে আমরা যেভাবে আন্ডার এস্টিমেট করি, হাসি তামসা করি, ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েদেরকে আমরা কি আন্ডার এস্টিমেট করি? তাদেরকে আমরা খুব প্রেস্টিজিয়াস, প্রিভিলেজড মনে করি। অথচ মাদ্রাসায় পড়া ছেলেমেয়েরা বাংলাদেশকে বেশি ওন করে না ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা বেশি ওন করে? আমার নিজের এক্সপিরিয়েন্স আছে তো। যারা বাংলাদেশে বসে ব্রিটিশ সিটিজেন হয়, বাংলাদেশে বসে অস্ট্রেলিয়ান নাগরিক হয়, বাংলাদেশে বসে সে থেমস নদীকে যতটা চেনে, ও আমার পদ্মা চেনে না, আমার কুশিয়ারা চেনে না, আমার গোড়াই চেনে না, ও আমার বুড়িগঙ্গা চেনে না। তো এই জন্য প্রশ্ন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সের জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। কারণ বাংলা আমাদের জনগণের ভিতরে এই সুপিরিয়রিটি সেন্স, এই কনফিডেন্সটা বুস্ট করে না। কারণ বাংলার দৈন্যতা নিয়ে কথা বলেছেন হেল ভাই, কারেক্টলি বলেছেন, বাংলাতে আপনি মেডিকেল সায়েন্স পড়তে পারবেন না, বাংলাতে আপনি হায়ার ম্যাথ করতে পারবেন না, বাংলাতে আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন না, বাংলাতে আপনি অলমোস্ট কিছুই ভালোভাবে পড়তে পারবেন না। পৃথিবীর সবচেয়ে বড় সাহিত্য যদি বলেন, প্রতি বছর 100-500 বইয়ের কথা বলেন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত লিটারেচার, তার একটাও কি বাংলাতে হয়? একটাও হয় না। তো অধিকাংশ জিনিস আপনার কি করতে হয়? ইংরেজিতে পড়তে হয়, অন্য ভাষায় পড়তে হয়। আমরাও এখন অনেক বেশি ইংরেজিতে বেশি কমফোর্টেবল হয়ে গেছে কেন পড়তে পড়তে? কারণ বাংলাতে ভালো মানের জিনিস নাই। অতএব সেই জায়গায়, এবং দেখেন এই জন্য দিবসটার নাম কি করা হয়েছে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল করা হয়েছে কেন? এবং ওইটা যদি সূচনা বক্তব্য পড়েন জাতিসংঘ বলছে প্রতি বছর সারা দুনিয়া থেকে ডজন ডজন ভাষা হারিয়ে যাচ্ছে, এবং 2500-এর মতো ভাষা আগামী 50-100 বছর পরে আর থাকবে না সারা দুনিয়াতে। তাহলে এই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেটা হচ্ছে আমার 21শে ফেব্রুয়ারিকে অনার করছে ব্যাপারটা তা না। এটার মোদ্দা কথা হচ্ছে পৃথিবীর কোনো ভাষা যেন হারিয়ে না যায়, প্রত্যেকটা ভাষাকে গুরুত্বপূর্ণ মনে করা। আমাদের এখানেও আছে, চিটাগং হিল ট্রাক্সে আপনার এমন অনেকগুলো 10টা-12টা ল্যাঙ্গুয়েজ আছে যার মাত্র 10-12 জন মানুষ বেঁচে আছে, 15 জন লোক বেঁচে আছে, এর বেশি লোক আর বেঁচে নাই। মানে আগামী 20-30 বছর পরে এই ভাষাগুলো আর বেঁচে থাকবে না। তাহলে জাতিসংঘ, ইউনেস্কো যখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে করেছে, সে কিন্তু এইটাকে এরকম মোটা ক্যানভাসে করেছে। 21 তারিখে করেছে বাংলাদেশের ঘটনাটাকে সিগনিফাই করবার জন্য। ভাষার জন্য রক্ত আরও মানুষ দিয়েছে, আসামে দিয়েছে, দক্ষিণ ভারতে দিয়েছে। অতএব সেই জায়গায় আমার মনে হয় যে সবার অবদান, সব ভাষার প্রতি সমান শ্রদ্ধা, ভালোবাসা, এবং সব ভাষাই আপনার হয়ে যায় সময়ের সাথে সাথে। সব ভাষাই আপনি একই ভাষায় দেখেন, আপনার চিটাগংয়ের মানুষ যেভাবে কথা বলে, বরিশালের লোক তো কথা বলে না, নোয়াখালীর লোক, সিলেটের লোক তো একভাবে কথা বলে না। তো প্রত্যেকটাই আমার ভাষা। কোনোটাকে ছোট করা, কৃত্রিমভাবে চাপিয়ে দেওয়া, একটার ভিতরে সন্ত্রাস আছে, হেজিমনি আছে, মৌলবাদ আছে, প্রতিক্রিয়া আছে, সেটা খোঁজার চেষ্টা করা উচিত। স্বল্পতা, আমি আপনার ওই প্রশ্নেই আসতে যাচ্ছিলাম যে শহীদ মিনারে যে শ্রদ্ধা জানানোর বিষয়টি, আমি তো বরং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার পক্ষে। তারা বিএনপি জামাতের জোটে যখন ছিল তখনও কিন্তু জামাত স্মৃতিসৌধে শহীদ মিনারে গেছে, বেগম জিয়ার সাথে মন্ত্রিসভার সাথে যে শ্রদ্ধা নিবেদন করা লাগে সেখানে তারা গেছে। এবং তারা যে এখনও এখানে আসছে বিরোধী দলীয় নেতা হিসাবে, তার এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে, সে চাইলে এখানে মানে একটা আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি করতে পারতো। তো তারপর আমার মনে হয় যে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তারা এতদূর পর্যন্ত এসছেন এবং দোয়াও করেছেন। প্রধানমন্ত্রীর দেখা দেখি, মাননীয় প্রধানমন্ত্রী, ফুল দেওয়াটা ধর্মের সঙ্গে কনফ্লিক্ট করে কিনা এটা তো ধর্মীয় তাত্ত্বিক বলতে পারবে, আমাদের রাজনীতিবিদদের কাজ না। সেই বিষয়টি কিন্তু হেলাল ভাই তুলছিলেন, ওইটা ওই যে উনি রেফার করেছেন, তো এটা যারা আলেম ওলামায়ে কেরাম, আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের ডক্ট্রিনাল পজিশন কি। আমরা পলিটিক্যালি বলতে পারবো, পলিটিক্যাল অবজারভেশন দিতে পারবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে দোয়া করেছেন, এবং এই দোয়া করাকে নিয়ে প্রচুর ট্রল করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। একটা জিনিস, এটা এক বাস্তবিক কথা, আমরাও অনেক বছর ধরে ছোটবেলা শুনেছি যে এক পক্ষ বলছে যে এটি ফুল দেওয়া বা এটি বেদাত বা মূর্তি পূজা, শিরক করা, এই ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনেছি। না, এটা অবশ্যই এটা তাদেরকে, যাদের কাছ থেকে শুনেছেন তাদেরকে বলতে হবে। আমরা রাজনৈতিক কর্মী হিসাবে পলিটিক্যালি এটার অবজারভেশন দিতে পারবো। আমরা বোধ করি যে বিরোধী দলের নেতা হিসাবে ওনাদের উপর যেটা করণীয় দায়িত্ব ছিল সেটা ওনারা করেছেন, এটাকে অ্যাপ্রিসিয়েট করি।
এর আগে হচ্ছে স্মৃতিসৌধে, সাভারে, শহীদ মিনারে বেগম জিয়ার মন্ত্রিসভায় থাকার সময় ওনাদের দলের নেতারা কিন্তু গেছেন। দল আকারে কেন করছেন না, এটার প্রশ্ন ওনাদেরকে করতে হবে যে ওনারা কেন এটা করেন না, ওনাদের বেসিসটা কি, সেটার ব্যাখ্যা ওনারা দিবেন। বাট আমি বোধ করছি বিরোধী দল আকারে তারা তাদের দায়িত্ব রাষ্ট্রাচার পালন করেছেন, সেখানে তারা কোনো করেন নাই, মানে কোনো ঘাটতি করেন নাই, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। জি।